আমাদের মধ্যে হয়তো অশান্তির বীজটা নিহিত ছিল, আমরা দেখতে পাইনি। এখন বাই চান্স আপনাদের মেয়ে উপলক্ষ হয়ে গেছে মাত্র। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা নিজেদের অপরাধী ভাববেন না। না না, সিদ্ধান্তটা কি তোমার? মানে যতক্ষণ না আমরা জানতে পারছি, আমাদের তো একটা অস্বস্তি হচ্ছে। হ্যাঁ আমি বলছি মেজদা। না, আমি মেজদাকে অ্যাড্রেস করছি কেন? অ্যাড্রেস করা উচিত দোয়েলকে। আমি তো কথাটা আসলে দোয়েলকে বলতে চাই, কারণ কথাটা দোয়েলকে বলারই, আপনাদের নয়। কিন্তু যেহেতু আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন, সেই জন্যই দোয়েলের মাধ্যমে আপনাদের জানিয়ে দিতে চাই। আমি আমার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সেটা আজই এখনই আমি দোয়েলকে সঙ্গে নিয়ে গিয়ে ব্যাংকে আমাদের জয়েন্ট অ্যাকাউন্টটা সেপারেট করে দেব। আর ভবিষ্যতে কখনো আমাদের কোনো জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে না। কিন্তু সংসার চালানোর জন্যে, ছেলে মেয়েদের এডুকেশনের জন্যে, হেলথের জন্যে, নানাবিধ প্রয়োজনের জন্য যত টাকা লাগে তুমি আমাকে জানিয়ে দিও দোয়েল। মাসের 1 তারিখে সে টাকা তোমার কাছে পৌঁছে যাবে, বাট আমার বাকি টাকায় তোমার কোনো অধিকার থাকবে না। সেই টাকা আমি কোন খাতে, কেমনভাবে, কি জন্যে খরচ করি, তার জন্য আমি কারুর কাছে জবাবদিহি করব না। Am I clear? বাহ, এইভাবে আমাকে অপমানটা না করলেও পারতে তো উচিত। No, never. ভালো করে মনে করে দেখো, আমি তোমায় কোনোদিন অপমান করিনি, বরং তুমি আমায় বারংবার অপমান করেছো। আমি যখনই কাউকে অর্থ সাহায্য করতে চেয়েছি, তখনই তুমি আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছো, আমাকে রুখে দিয়েছো, আমাকে বারণ করেছো, আমায় ডিস্টার্ব করেছো। আর আমি হাঁপিয়ে উঠেছি, আমার দমটা বন্ধ হয়ে গেছে, আমি ছটপট করেছি তোমার এই শেকলের হাত থেকে মুক্তি পাবার জন্য। আর তখন থেকে একটু একটু করে আমার মধ্যে একটা সিদ্ধান্ত চারা গাছের মতো বড় হয়ে উঠেছে। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে তোমার আমার মধ্যে যে নিরবচ্ছিন্ন একটা স্পেস আছে, তাতে একটা দাঁড়ি টানতেই হবে, কিচ্ছু করার নেই। এমন একটা সীমারেখা আমি তৈরি করতে চাই যেখানে তুমি ইচ্ছে করলে আসতে পারবে না, তুমি নাগালি পাবে না, আমি তোমায় ধরা দেবো না। এবং তোমারও যদি এরকম কোনো সীমারেখা টানার দরকার পড়ে থাকে, কোনো স্পেসের দরকার পড়ে থাকে, তুমি বলো, আমি তাকে অনার করবো। আমি মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি। আর বড় বৌদি, মেজ বৌদি, আপনারা কি বলছিলেন না সেদিন? জানতে চাইছিলেন যে আমি টাকাটা কাকে দিয়েছি। আর দোয়েল কেন জানে না আমি কাকে টাকা দিয়েছি? স্ত্রী হিসেবে তার তো সবকিছু জানার অধিকার আছে, এইটা আমি বিশ্বাস করি না। আপনাদের সঙ্গে আমি একমত হতে পারলাম না, সরি, ভেরি সরি। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতা থাকে, তার ইচ্ছে অনিচ্ছের দাম থাকে। একটা মানুষের চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, বেদনা, যন্ত্রণা, আনন্দ, তার সবকিছু আর একটা মানুষ জানবে, এটা কখনো হতে পারে না। হলেই সেখানে গন্ডগোল। প্রত্যেকটা মানুষের নিজস্ব স্পেস থাকা দরকার। স্বামী স্ত্রীর ক্ষেত্রে সেই স্পেসটা আরো অনেক বেশি থাকা দরকার। প্রত্যেকটা মানুষের নিজের ইচ্ছে অনুযায়ী বাঁচার অধিকার পাওয়া উচিত। যদি সেই ইচ্ছেটা স্বেচ্ছাচার না হয়, তাহলে সেই ইচ্ছেকে অনার করা উচিত। আমি এতগুলো কথা বললাম এই কারণে যে যাতে আর কোনো কন্ট্রোভার্সি অ্যারাইজ না করে। প্রকাশকে আমি সমর্থন করি না, কিন্তু প্রকাশকে আমি টাকাটা দিয়েছি, এটাও সত্যি। দুটো সম্ভাবনা আমার সামনে উজ্জ্বল। হয় প্রকাশ এই টাকাটা নিয়ে তার ভবিষ্যতের কাজে লাগাবে, নয় টাকাটা নষ্ট করে ফেলবে। কিন্তু আমি এই স্বপ্ন দেখেই প্রকাশকে টাকাটা দিয়েছি, সে হয়তো টাকাটা ভবিষ্যতের কাজে লাগাবে, যার সুফল পাবে আমাদের বাড়ির মেয়েটা। সে উপকৃত হবে, তার জীবনটা ফুলে ফলে ভরে উঠবে। এটা যদি আমার অপরাধ হয়, অপরাধ। কিন্তু এই ঘটনাটা নিয়ে দুদিন ধরে যেভাবে তোলপাড় হচ্ছে, যেভাবে এই বাচ্চা মেয়েটার সামনে আমার মাথাটা হেঁট হয়ে যাচ্ছে, যেভাবে এই দুটো মানুষ, এই মেজদা এবং মেজ বৌদি, নিজেদের অপরাধী ভাবছে,
অপমানিত বোধ করছে, সেইটা আমি আর টলারেট করতে পারছি না, কিছুতেই পারছি না। এনিওয়ে, আমি অনেকটা সময় নষ্ট করলাম, জানি না তাতে পুরোটা প্রকাশ করতে পারলাম কি না, তবে আমার মনে হয় এটাই যথেষ্ট। বুঝেছি, এখানে দাঁড়িয়ে প্ল্যান করে আমাকে অপমান করা হলো। বুঝেছি, এখানে দাঁড়িয়ে প্ল্যান করে আমাকে অপমান করা হলো। বুঝতে পেরেছি, শুধুমাত্র ওই একটা বাইরের ছেলে প্রকাশের জন্য, ওর জন্য তুমি তোমার আর আমার মাঝখানে একটা আড়াল তুললে, তাই তো? তবে একটা কথা তুমিও মনে রেখো তমজিৎ, এই যে পাঁচিলটা উঠতে শুরু করলো না, পাঁচিলটা যে কত বড় হবে আর কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু তোমার হাতে থাকবে না। শুধু শুধু কি অশান্তি বলুন তো ডক্টর ঘোষ। সেই জন্যই তো অশান্তিটা থামাতে চাইলাম। তাহলে এইভাবে? এছাড়া আমার অন্য কোনো উপায় জানা ছিল না তৃতি। আমি হেল্পলেস। তোমরা বিশ্বাস করো, আমি দোয়েলকে অনেকবার অনেকভাবে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু অনড়। কিন্তু ও যদি ভেবে থাকে যে বিয়ে হয়েছে বলে আমি আমার ইচ্ছের নোটে গাছটা মুড়িয়ে ওর অনিচ্ছের দাসত্ব করব, সেটা পারবো না। যাই বলো নতুন ঠাকুর, খারাপ আমাদের খুব লাগছে, সবটা মিলিয়েই খুব খারাপ লাগছে। দোয়েল যদি ওই কথাগুলো ওইভাবে মিঠাইয়ের সামনে সেদিন না বলতো, তাহলে এরকমভাবে কাউকে কিছু না জানিয়ে একা একা মেয়েটা বাড়ি থেকে চলে যেত না। এরকম সময় একা একা রাস্তায় যদি কিছু ঘটে যায় অঘটন, তাহলে কি হবে বলো তো? কি আর হবে, কপালে যা লেখা আছে তাই হবে। আমি আর ওসব নিয়ে ভাবি না। সত্যি তো, কেউ যদি সাত করে নিজের কপাল নিজে পোড়াতে চায়, তাহলে কে কি করবে বলো তো দিদি ভাই? প্রথম থেকে জানতাম মেয়েটা আমার সুখী হবে না। সবার অমতে শুধু নিজের ইচ্ছে বিয়ে করলে কখনো সুখী হওয়া যায়? বিয়েটা একটা এমন ব্যাপার যেখানে সবার আশীর্বাদ লাগে। ম্যানেজ কেমনই, আমি একটা কথা বলছি, দেখো পলাশবনিতে তো আরো অনেক মানুষ থাকে, তাই না? কি ভয়ঙ্কর দারিদ্র্যের মধ্যে বাস করছে তারা সেখানে। তারা কেউ পড়াশোনাও জানে না ভালো করে। আমাদের প্রকাশ তো তবু লেখাপড়াটুকু শিখেছে, কই তাদের মধ্যে তো কখনো এমন লোক দেখিনি। তুমি আর কতটুকু জানো ধৃতি? প্রকাশের মতো সুযোগ পেলে তারাও যে এরকম ঘটনা ঘটাবে না, তার গ্যারান্টি কে দিতে পারে? আমি গ্যারান্টি দিতে পারি সাজবাতি, তারা কেউ এরকম করবে না। প্রকাশ কাজটা কেন করেছে সে রহস্য আমার কাছে আজও এখনো। এনিওয়ে, এই কথাটা থাক, বরং পলাশমণিতে ফোন করে দেখা যাক যে মেয়েটা পৌঁছেছে কিনা। বড় বৌদি, আমি আপনাকে অ্যাসিওরেন্স দিচ্ছি, মিঠাইয়ের জন্য নিশ্চয়ই আমাদের চিন্তা হবে, কিন্তু মিঠাই রোদে জলে পুড়ে যেভাবে নিজেকে তৈরি করে ফেলেছে এরই মধ্যে, তাতে বলতে পারি ও সমস্ত প্রতিকূলতা ভেঙে একা হাঁটতে শিখেছে। ও একদিন মানুষের মতো মানুষ হয়ে বাঁচবে এবং মাথা উঁচু করে বাঁচবে। মোর একটা দরকারটা ছিল, ওকে কিছু বলার ছিল। ও যখন এখান থেকে লাই আর মোরও তারাটো আনছে, তখন তোদিকেরই কথাটা বলে টদি। কোন কথাটা বলতে চায় বাহা? মো ভেবেটো দেখলাম তোদিকে ছেলার সঙ্গে মো আর থাকতে তো পারবো না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।